তাহলে এটা হবে ইউনূসের একটা চমৎকার খেলা। খুবই খারাপ একটা সময় পার করছে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার বিতর্কিত হয়ে গেছেন এবং কি বাংলাদেশ এই মুহূর্তে উড়বে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজপথের লক্ষ লক্ষ কর্মীরা এবং সেনাপ্রধানের একশনে কিন্তু দেশ তুলপার এই মুহূর্তে। এদিকে আজ ডক্টর ইউনূস নিজের জালে নিজেই ফেসে যাচ্ছেন। সেনাপ্রধানের পদক্ষেপে তুলপার পরিস্থিতি চারদিকে। দেশের প্রতিটা জনগণ এবার আতঙ্কে আছে শেখ হাসিনার কপাল কুলাতে। আওয়ামী লীগ ব্যাক করলে তো আমরা সবাই মার খাবো। নিজেরা এই গণঅভ্যুত্থানের শক্তি, আমরা ক্ষমতার দ্বন্দ্বে কামড়াকামড়ি শুরু করলাম। 14 জন সেনা কর্মকর্তাকে সেনা ক্যান্টনমেন্টের ভিতর ফ্যামিলি থেকে সরিয়ে এনে আটক করে রাখা হয়েছে। সেই ব্যাপারটা ক্লিয়ার করেছে মেজর জেনারেল হাকিমুজ্জামান। সেনা শাসন কোন সময় কেন আসে, বিশেষ করে এই সাবকন্টিনেন্টে সেনা শাসন একটা রুটিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে এটা অনেকটা মেঘ না চাইতে বৃষ্টি। আইছিল আমার কসু দিত, তাই আমি তারে বাস দিয়ে দিছি আসলা বাস। একটা বড় ধরনের রাঘব বোয়াল শেষ করে আজকে হিসাবটা সমান সমান বলেছে ঈদ মুবারক। এদিকে টানা 1 বছর পরে বড় সুখবর পেল আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন মেনে নেওয়া হবে না। বাংলাদেশের তদারকি সরকার যে বৈধ নয় তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু একটা কথা স্বীকার করতে হয় বা বলতে হয়, তদারকি সরকারের মাথায় যিনি বসেছেন সেই মোহাম্মদ ইউনূস, তার একটা মান সম্মান রয়েছে। কেউ কেউ সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ বলছেন যে না, এটা ঠিক হয়নি। কেউ কেউ বলছেন যে সবসময় যদি এমনই চলতে দেওয়া হয় তাহলে এই দেশে যে একটা সরকার আছে সেটাই সেটাই বা কি বোঝার সুযোগ আছে। বাংলাদেশে এই মুহূর্তে কোনো সরকার আছে কিনা এইটা অনেকেই ধারণা করতে পারছে না। অন্যদিকে আজ সন্ধ্যার পর দেশের নতুন অনেক ঘটনা ঘটে সেনাপ্রধানের পদক্ষেপে, এবং ডক্টর ইউনূসও নতুন করে খেলা শুরু করতে গিয়ে নিজের জালে নিজেই ফেসে যান। দর্শক শ্রোতা, আপনারা জানেন ডক্টর ইউনূস বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন বাংলাদেশকে নিয়ে। তিনি দেশে বসে অনেক কিছু করার চেষ্টা করেন। এখন আমরা কি দেখতে পাচ্ছি, অনেক খারাপ অবস্থা হয়ে যায় রাজপথে, এবং অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে অনেকের বক্তব্যের মাধ্যমে গোপন তথ্য ফাঁস করতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, অনেক বক্তব্য দেখাবো এখানে এক এক করে ধারাবাহিকলি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্টভাবে বুঝতে পারবেন। আসুন আপনার কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। কেউ কেউ সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ বলছেন যে না, এটা ঠিক হয়নি। কেউ কেউ বলছেন যে সবসময় যদি এমনই চলতে দেওয়া হয় তাহলে এই দেশে যে একটা সরকার আছে সেটাই সেটাই বা কি বোঝার সুযোগ আছে। আবার কেউ কেউ বলছেন যে না, এই মানুষগুলো দিয়ে তো আপনি আজকের দিনে সরকার গঠন করছেন, সো এদের বিরুদ্ধে আপনি এবার এই অ্যাকশনটা কি নেওয়া সুযোগ হচ্ছে বা উচিত হবে কিনা। তবে যেই ঘটনা ঘটতে যাচ্ছে 100% শিওর এই বিষয়টাকে পুঁজি করে ডক্টর ইউনূসের সরকারের উপর আরেকটা চাপ আসবে, আর সেই চাপে নতি স্বীকার করে সরকার বা প্রশাসন এই জায়গাটা থেকে আবার সরে আসবে। যদি সরে আসতে হয় তাহলে করার দরকার কি? এটাতে সরকারের মেরুদণ্ডের অবস্থানটা আমজনতার কাছে, অথবা যারা সরকারকে বিব্রত করতে চায়, বিচলিত করতে চায়, ডিস্টার্ব করতে চায়, তারা কিন্তু সাহসী পায়। জুলাই সনদ গত পরশুদিন আমি যখন নিউজটা রেকর্ড করছি, গতকালকে আপনারা যখন শুনছেন এটা হয়ে যাবে গত পরশুদিন, ঐতিহাসিক যে জুলাই সনদ স্বাক্ষর হলো, এটাতে এনসিপি যায় নাই, বামঘরণের 4 দল যায় নাই, গণতন্ত্র গণফোরাম সাইন করে নাই। এরপর এটা নিয়ে এটা কবে বাস্তবায়িত হবে, এনসিপি আবার বললো যে রক্ত দেওয়ার সময় আমরা, ক্ষমতা দেওয়ার সময় আপনারা। এই যখন কনফ্লিক্ট, এর মাঝখানেই আরেকটা দুঃসংবাদ হচ্ছে জুলাই যোদ্ধাদের জন্য। কোনটা? জুলাই সনদ স্বাক্ষরের আগে আপনারা দেখেছিলেন যে সংসদের দক্ষিণ প্লাজায় যে নির্ধারিত স্থান ছিল, প্রোগ্রাম শুরুর আগে সকাল 10টা-11টার দিকে হুট করে সেখানে শত শত জুলাই যোদ্ধারা আসলো। আসার পরে সেখানে ভাঙচুর হলো, কিছু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, পুলিশ পাল্টা অ্যাকশনে গেল। আর এই সকল কিছুর পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি কন্ট্রোল করলো, আর জুলাই সনদ বিকেলে স্বাক্ষর হলো। কিন্তু যারা এই কাজটা করছে, মব তৈরির চেষ্টা বলেন, গোসা থেকে বলেন, ক্ষোভ থেকে বলেন, বা এই দেশে সরকার নাই, মন যা চায় তাই করবো, আমরা জুলাই যুদ্ধ আমাদের জন্য সব জায়েজ, এই মেন্টালিটিতে যারা ছিল তাদেরকে আবার সাইজ করার সময় আসছে সরকারের পক্ষ থেকে। কারণ অলরেডি এই জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জুলাই যোদ্ধা ব্যানারে আন্দোলনকারীদের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের ঘটনায় 4টি মামলা হয়েছে অলরেডি। আর এই মামলায় আসামি কয়জন? 1 জন, 2 জন, 50, 100 না, 900 জন আসামি এই মামলাতে কানেক্ট হয়েছে। কথায় কথায় পুলিশের গাড়ি ভাঙচুর করবেন, পুলিশে দৌড়াবেন, তো আগের সেই দিন কিন্তু এখন নাই। পুলিশ আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, কারণ এই সবগুলা ঘটনার যে মামলা হয়েছে এগুলোর বাদী হচ্ছে কিন্তু পুলিশ। তো এর মধ্যে একটি মামলার বাদী হচ্ছে একজন ট্রাফিক সার্জেন্ট, আর বাকি 3টি মামলার বাদী শেরেবাংলা নগর থানা পুলিশ। মামলার সব আসামি অজ্ঞাত। প্রায় 800 থেকে 900 জনকে মামলায় অজ্ঞাত পরিচয়ের
আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রিমন চন্দ্র বর্মন। গতকালের ঘটনায় যে 4টি মামলা দায়ের করা হয়েছে, 4টির মধ্যে আপনার এখানে আসামি করা হয়েছে সন্ত্রাসী, দুর্বৃত্তকারী, অনিষ্টকারী, ক্ষতিসাধনকারী, নাশকতাকারী, ফ্যাসিবাদী মতাদর্শের লোকজনকে। এই মামলায় 4 সব আসামি অজ্ঞাত। তো আমরা তো দেখলাম যে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর, কন্ট্রোল রুম পোড়ানোর যে ঘটনাগুলো ঘটছে, সেখানে রাজপথে যারা মারটার খাইছে সবাই তো জুলাই যোদ্ধা। এর মাঝখানে কেরায় সাজানি ককটেল ফুটাইছে, তাদের পরিচয় অজ্ঞাত। এখন কালকে রাজপথে নামছে কি জুলাই যোদ্ধারা। সারাদিন গণমাধ্যম নিউজ কভার করছে কাদের? জুলাই যোদ্ধাদের। স্পেসিফিক বক্তব্য দিচ্ছিল কে? জুলাই যোদ্ধা। তো এখানে যে 800-900 মানুষের নামে অজ্ঞাত মামলা হলো, তো তারা আসলে কারা? গতকালকে রাজপথে যেহেতু জুলাই যোদ্ধারা নামছে, সেই প্রোগ্রামের মধ্যে যেহেতু অতিথিদের চেয়ারে গিয়া জুলাই যোদ্ধারা বসে গেছে, সো এখানে মামলার আসামিগুলোর মধ্যে টেকনিক্যালি মোটা দাগে জুলাই যোদ্ধা। এখন জুলাই যোদ্ধা ভাই আপনি করছেন, ধরেন 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করছে তাদের কি কেউ ফাঁসি হয় নাই, কেউ যাবজ্জীবন জেল খাটে নাই, কেউ হয়তো এখনো জেলে আছে না, কেন আছে? অনেকেই অপরাধ করছে, রাষ্ট্র তাকে শাস্তি দিচ্ছে। এখন 71 সালের মুক্তিযোদ্ধা হইলেই কি আপনি আইনের ঊর্ধ্বে? না। সো জুলাই যোদ্ধাদের মধ্যে যারা গতকালকে এখানে বিভিন্ন ঘটনা ঘটিয়েছে, তারাও কিন্তু আইনের ঊর্ধ্বে না। জুলাইটা জুলাই গেছে গা, তার মানে এই না যে কোনো কিছুতে আপনি ডিস্টারবেন্স করবেন। এখন পুলিশ স্পেসিফিকলি জুলাই যোদ্ধাদের নাম মেনশন না করলেও এখানে যেটা বলা হয়েছে যে জুলাই যোদ্ধা ব্যানারে, তো জুলাই যোদ্ধা ব্যানারে যারা মাঠে নামছে আমরা দেখছি, মানে নর্মালি যতটুকু বুঝছি আর কি ফেসবুকে দেখে, যে এটা জুলাই যোদ্ধা যারা ছিলেন তারাই। 14 জন সেনা কর্মকর্তাকে সেনা ক্যান্টনমেন্টের ভিতর ফ্যামিলি থেকে সরিয়ে এনে আটক করে রাখা হয়েছে। সেই ব্যাপারটা ক্লিয়ার করেছে মেজর জেনারেল হাকিমুজ্জামান। তিনি সংবাদ মাধ্যমের কাছে এসেই এই বার্তাটি তিনি দেয়। এই বার্তাটি দেওয়ার পরে শোরগোল লেগে যায় ক্যান্টনমেন্টের মধ্যে, এবং সেনা প্রধান কি কি করেছে সকল কিছু সংবাদ মাধ্যমে চলে আসে, এবং আমরা অনেক ইউটিউবার এই সকল বিষয়ে বিশ্লেষণ করি। কিন্তু এখন ব্যাপারটা ঘোলাটে হয়ে গিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অঘোষিত হুমকি দিয়ে বসেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। তিনি বলছে আইনতভাবে যে অপরাধী তাকে আটক করার পর 24 ঘন্টার বেশি রাখা যায় না, তাকে আদালতের কাছে তুলে দিতে হবে বা প্রেরণ করতে হবে। এখনো কেন এই 14 জন সেনা জেনারেল আটক অবস্থায় ক্যান্টনমেন্টে থাকবে? তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে, তারপরে আদালতে প্রেরণ করতে হবে বা কোর্টে তুলতে হবে। যদি না তোলা হয় তাহলে আরো গোপন নথি আছে, সেগুলো ফাঁস করে দেওয়া হবে। আমার কথা হচ্ছে ওদেরকে আটক রেখেছে তো অনেক আগে থেকে, 24 ঘন্টার বেশি পার হয়ে গিয়েছে, এখনো তো পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়নি এবং কোর্টে তোলা হয়নি। এখন তাজুল ইসলাম কি নথি ফাঁস করবে এবং সেনাপ্রধানের বিরুদ্ধে কি কথা বলবে, সেনাবাহিনীর বিরুদ্ধে কি পদক্ষেপ হবে আদালত থেকে, এগুলো দেখার জন্য আমরা বসে আছি। সেনাপ্রধান নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। একে তো তিনি এই ব্যাপারগুলো করতে দিয়ে সেনাবাহিনীর যত মান সম্মান ছিল সেটা একেবারে ধুলো মিশিয়ে দিয়েছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে তাজুল ইসলামের মতো রাজাকারের পক্ষের আইনজীবীকে কেন মেনে নিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, সেটা আমার বোধগম্য না। সে জামাত ইসলামী সক্রিয় কর্মী ছিল, এক সময় জামাত ইসলামী করতে, পরে দিয়ে জামাত ইসলামী থেকে ছুটে গিয়ে আরেকটি নতুন পার্টি করে, বালেস্টার ফুয়ের সহ এবি পার্টি। সে এখন এবি পার্টির সদস্য। এটা জামাতের বি টিম। আমরা সকলে জানি এবি পার্টি সম্পূর্ণরূপে পাকিস্তানপন্থী। এই পাকিস্তানপন্থী একজন আইনজীবীকে, একজন রাজাকারের পক্ষের আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মেনেও নিলেন। এখন তিনি বসে আর্মির উপর আঙ্গুল তুলছে, সেনাবাহিনীকে অঘোষিতভাবে হুমকি দিচ্ছে, জেনারেলদেরকে পুলিশের কাছে সোপর্দ করতে বলছে এবং পুলিশ আদালতে প্রেরণ করবে। এই যদি দেশের অবস্থা হয়, এই যদি একজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটরের কথাবার্তা হয়, তাহলে এই ধরনের পাবলিক প্রসিকিউটরদেরকে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরদেরকে কেন ওই জায়গায় বসানো হবে? সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপিকে ব্যর্থ করে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে। তাহলে এটা হবে ইউনূসের একটা চমৎকার খেলা। বিএনপিকে প্রথমে খুশি করেছে, খুশিতে খুশিতে সাইন করেছে। এগুলো হাইপোথিসিস, আমি বলছি না যে এটা হবেই। আবার বিএনপি আরো খুশি যে এনসিপি সাইন করে নাই, জুলাই প্রধান স্টেক হোল্ডার্স। এবং এনসিপির প্রতি বিএনপি এত ক্ষোভ কেন? জুলাই যোদ্ধাদের বিএনপি আওয়ামী ফেসিস্ট ট্যাগ দেয় এবং জুলাইকে আবেগ বলে। এর কারণটা কি? এর একটা কারণ হচ্ছে যে বিএনপি থাকবে না, নতুন বাংলাদেশে বিএনপির মতো দল এটা ধ্বংস হবে 8 থেকে 10 বছরের মধ্যে। এটা আমরা বলেছি, পিনাকি বলেছে। তো স্বাভাবিকভাবে বিএনপির মতো বিএনপির যে স্থানটা বা বাংলাদেশের বড় দল হয়ে উঠবে এনসিপি, যদি ধৈর্য ধারণ করে, দুর্নীতি, চুরি, বাটপারি এগুলো থেকে দূরে থেকে এনসিপি রাজনীতি করতে পারে, তাহলে বিএনপির জায়গাটা তারা দখল করতে পারবে। আসলে রাজনীতির কিছু প্যারাডাইম শিফট হবে, আমি বলি প্রথমে, তারপর মূল আলোচনায় আসছি। যেমন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের আসতে পারবে না, এটা বলে লাভ নেই। আওয়ামী লীগ 15 বছর পর আসলেও, সাজা খেটে 15 বছর পর আসলেও সেটা একদম ছোট ওই ন্যাপ ভাসানি টাইপের দল হয়ে আসবে। আওয়ামী লীগ আর আসতে পারবে না।
অতএব যারা আওয়ামী লীগ ফিরে আসে স্বপ্ন দেখেন, এটা বাংলাদেশে কায়েম হবে না। আর বিএনপি যে উদারপন্থী দল ছিল, জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ, ওইরকম উদারপন্থী দল হবে জামাত ইসলামী। জামাত কট্টর ইসলামপন্থী থাকবে না, জামাত হবে বিএনপির মতো, মানে জিয়াউর রহমানের বিএনপি যেরকম ছিল অনেকটা এরকম, তবে তার চাইতে ইসলাম চর্চা অনেক অনেক বেশি থাকবে। কিন্তু জাতীয় রাজনীতি বা ফরেন পলিসি এইসব বিষয়ে জিয়াউর রহমানের ফিলোসফি ভিত্তিক দল হবে জামাত ইসলামী। আর বিএনপি হয়ে যাবে আওয়ামী লীগ মার্কা দল। আর এজন্য জনগণের পিটুনি খেয়ে বিএনপি ধ্বংস হবে 8-10 বছরের মধ্যে। তাহলে এই একটা শূন্যতা থাকবে, ওই শূন্যতাটা এনসিপি নিবে, এটা হচ্ছে বিএনপির ভয়। এই জন্য এনসিপির প্রতি এত তাদের ক্ষোভ। আর এই এনসিপি যদি বিএনপির সাথে জোট করে, তাহলে আমি তো বলেছি যে ওদেরকে পিছা দিয়ে পিটানো দরকার এনসিপি, যদি বিএনপির সাথে জোট করে। কারণ জুলাই যোদ্ধাদের যারা ফেসিস্ট বলে এবং যারা জুলাই সনদ সংস্কার বিরোধী, তাদের সাথে জোট করলে এনসিপির কোনো রাজনীতি থাকবে না, পিছা দিয়ে পেটানো দরকার। এবং আমরা সেটাই করবো হোয়াটএভার। এখন জুলাই সনদ নিয়ে বিএনপির অপরাজনীতি আপনাদেরকে অনেকবার বলেছি, তারা জুলাই ভুলিয়ে দিতে চায়, স্বাক্ষর টাক্ষর করে জাস্ট একটা দলিল হিসেবে রাখতে চায়, বাস্তবায়ন অমুক তমুক এগুলো চায় না, গণভোট টনভোট এগুলো বানচাল করতে চায়। আর হলো এমন সিস্টেমের জন্য গণভোটও খেয়ে দেওয়া যায়, ওই তাদের বিশ্বাস যে কারচুপি করে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাবে, তখন তারা যা ইচ্ছে তা করবে। এর আগে কোনো সংস্কার বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, এটা হচ্ছে বিএনপির রাজনীতি। কিন্তু না, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির চিন্তা সরকারের, সূত্র বলছে। এখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি যদি হয়, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে এবং গণভোটও একটা নির্দিষ্ট টাইমে বা সঠিক সময় হবে। আর এগুলো করার জন্য বিএনপির হাত পা ইউনূস হয়তো বেঁধেছেন স্বাক্ষর আদায় করে। আর বাকি গণভোট কখন কি হবে তবে নানান বিষয়ে বাধা সৃষ্টি হলো, এনসিপি তো স্বাক্ষরে বাইরে রেখে দিয়েছেন ইউনূস। শাপলা, কেবলমাত্র শাপলা, এবং শাপলার জন্য, এই মার্কার জন্য আমরা আমাদের জায়গায় দৃঢ় রয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই শাপলাকে আমরা অবশ্যই অর্জন করব। এছাড়া কোনো বিকল্প নেই, কোনো বিকল্পের কোনো অবকাশ নেই। আপনারা জানেন আজকে আমরা নির্বাচন কমিশনে আমাদের মার্কার বিষয়ে কথা বলতে এসেছি। তো নির্বাচন কমিশনের যে অ্যাক্টিভিটি, আমরা বলে আসছি একদম শুরু থেকেই যে এটা একটা নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটিতে মনে হয় একটা ইনস্টিটিউশনাল একটা অটোক্রেসি তৈরি হচ্ছে। প্রথমত হচ্ছে যে মার্কাগুলো অলরেডি নির্বাচন কমিশনের যেই আপনারা শিডিউলের মধ্যে রয়েছে, এগুলো কোন নীতিমালার ভিত্তিতে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে শাপলাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটারও স্পষ্ট নীতিমালা নেই। 3 নম্বর, বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময়, কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কোনো স্পষ্ট নীতিমালা নেই। অর্থাৎ নির্বাচন কমিশন যার মানে একটা মধ্যযুগীয় বর্বর, আমরা যেই আমরা শাসন ব্যবস্থা দেখতাম যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে আইন প্রণয়ন করে, সেভাবেই ইচ্ছা হচ্ছে সেটা বাস্তবায়ন করে, নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের আমি বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে, বাট আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাদশাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে। এবং আমরা নির্বাচন কমিশনকে আমরা বারবার কিন্তু বলেছি যে একটা নির্বাচন কমিশন সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান অবশ্যই একটা আইনগত নীতিমালার ভিত্তিতে সেটি চলবে। কোনো ব্যক্তি সর্বস্ব বা ব্যক্তির ইচ্ছা, আমার ইচ্ছা হইলো সকালবেলা উঠে আমার সামনে একটা মাইক দেখলাম যে একটা মাইক মার্কা দিয়ে দিব, আমার সামনে একটা ডেস্ক দেখলাম আমি একটা ডেস্ক মার্কা দিয়ে দিব, আমার একটা ওই যে এখানে কি বলে এটাকে, ওই যে ট্রাইপড দেখলাম আমি ট্রাইপড মার্কা দিলাম, আমি গোসল করতে গিয়ে দেখলাম একটা বালতি মার্কা দিয়ে দিলাম, চা খাইতেছি আমার হচ্ছে কাপ পিরিজ দেখে কাপ পিরিজ মার্কা দিয়ে দিলাম। আমাদের হচ্ছে মার্কার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সেই গ্রহণযোগ্যতা সেটি যেন হচ্ছে কখনোই আপনার গণবিদ্বেষী, জনগণ বিদ্বেষী না হয় সেই বিষয়টি হচ্ছে আমলে নেওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন কোনো আইনগত জায়গা থেকে তারা কোনো কথা না বলে আমরা ধরে নিব এই সিদ্ধান্তগুলো ধরে নেওয়ার বিষয় না, এটি এখন স্পষ্টত এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে বা আমাদের তাদের সাথে যেই আলোচনা বা তাদের সাথে এই যে আমরা কাজ করছি, আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া। আমরা বারবার বলেছি এটা নতুন কোনো কথা না, আমাদের কাছে মনে হয়েছে, আমি গতকাল বলেছি যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়, এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁও নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না, এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে এই ডিসিশনটা নিতে বাধ্য করে। তো আমরা তাদেরকে বারবার আমরা জিজ্ঞেস করেছি, তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবেন। এবং আমরা অবাক হয়েছি এই জুলাই পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের একজন সদস্য, উনি জাজ ছিলেন
রহমানের মাসুদ, উনি বলছেন যে নির্বাচন যদি সুষ্ঠু করতে হয়, নির্বাচন যদি অংশগ্রহণমূলক করতে হয়, সেক্ষেত্রে নাকি আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন। মানে আপনি দেখেন এই পর্যায়ে উনি এই ধরনের কথা বলছেন, যে আমি নাম ধরেই বলছি যে উনি বলেন আওয়ামী লীগের নাকি অংশগ্রহণ প্রয়োজন। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা আগের সময়ে এই ধরনের কমিশনে বসে রাজনৈতিক বক্তব্য বা এই ধরনের দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সেনাপ্রধান বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখেছি, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।